আমার দুদিনের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে আমি অনুভব করেছিলাম কিছু শহর আছে যেখানে গেলে মনে হয় সময় একটু ধীরে চলে আর মানুষ নিজের ভেতরের শব্দগুলো শুনতে পায়। বেনারস হলো ঠিক এমনই এক জায়গা। দ্বিতীয় দিনের ভোরের শুরু হয়েছিল আশিঘাটের আরতি দিয়ে। যেখানে গঙ্গার ধারে সূর্য ওঠা, তারপর নৌকা করে ঘাট দর্শন, এই দৃশ্যই শহরের আসল পরিচয়। তারপর কালভৈরব টেম্পল দর্শন, কারণ তিনিই তো কাশীর রক্ষাকর্তা। এরপর সোজা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ টেম্পেলে, 12 জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ, যার দর্শনে আলাদা শান্তি এনে দেয়। তারপর বিকেলে চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে, যেখানে দর্শন করেছিলাম জীবন ও মৃত্যুর। দিনটা শুরু করেছিলাম অশিঘাটের আরতি দিয়ে, শেষ করেছিলাম দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দিয়ে, যেখানে উপস্থিত ছিল আলো, মন্ত্র আর ভক্তি। একদিনের এই সফর শেষে বুঝবেন বারাণসীকে দেখা যায় কয়েক ঘন্টায়, কিন্তু তাকে ভোলা যায় না সহজে। কারণ এই শহর শুধু ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি যা আপনার মনের ভেতরে চুপচাপ জায়গা করে নেয়। গুড মর্নিং। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2025। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনারসের অশিঘাটে। এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি রয়েছি গদুরিয়া চকে, আর সেখান থেকে খুব তাড়াহুড়ো করে ভোর 5:30টার সময় একটা অটো ভাড়া করে ওই 100 টাকা নিল করে আমি এখানে চলে এলাম অশিঘাটে। আসার পর যা দেখলাম সারা জীবন আমার মনে থাকবে এবং আমার মনকে ছুঁয়ে যাবে। একবার সেই দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরবি, চলুন। অশিঘাটের গঙ্গা আরতি ভোরের আলোয় এক অন্যরকম অনুভূতি দেয়। সূর্য ওঠার আগেই মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে চারপাশ ভরে ওঠে। পুরোহিতদের সমবেত প্রার্থনা, গঙ্গার শান্ত জল আর ধীরে ধীরে আকাশের রং বদলানো, সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে ভক্তি আর প্রশান্তির এক সুন্দর মেলবন্ধন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের। আর এই হচ্ছে সকালের অশিঘাট। এখান থেকে আমার ইচ্ছা যে বোট রাইড করব। বোট রাইড করে আস্তে আস্তে করে চলে যাব করিডোরের দিকে। আমি এখান থেকে শেয়ারিংয়ে 100 টাকা দিয়ে একটা বোট রাইড নিলাম, এরকম বোটটা একটা। আর মোটামুটি আমার যেটা ইচ্ছা, যেটা যে আমি মণিকর্ণিকা ঘাট, তার পাশে যে মীর ঘাট আছে সেখানে আমি নেমে যাবো, আমার হোটেল ওখানেই, এবং বাবার মন্দিরে যাওয়ার যে করিডোরের 2 নম্বর গেটটাও সেটাও হচ্ছে একদম ওইখানে। আর বোট রাইডের মজাটাও তুলে ধরবো আপনাদের সঙ্গে, আর এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো। আবারও বলছি, এখানে পার্সোনাল বোট যেগুলো চাইছে মোটামুটি 3000 টাকা, 2500 টাকা বার্গেন করলে, বা 2000 টাকাও চাইছে। 6:53 হয়ে গেল, এখন আমাদের বোটটা ছাড়লো না। কিন্তু এখান থেকে দারুণ দারুণ সব শট দিলাম, দূরে সানরাইজ হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে, মানে মা গঙ্গার এই দৃশ্য সত্যি দারুণ। আর এই সিগালগুলো সেই দৃশ্যপটকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে, দারুণ ফ্রেম তৈরি হয়েছে। আর এইদিকে বেনারসের বিভিন্ন ঘাট দেখুন, নিষাদরাজ ঘাট, পাঞ্চকোট ঘাট, পরপর বিভিন্ন ঘাট, নিরঞ্জনী ঘাট বাদিকে।
এখন কথা বলতে বলতে আমরা মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি। কথিত আছে এখানকার আগুন কখনোই নেবে না। আর ওইদিকে চলে গেল দশাশ্বমেধ ঘাট, যেখানে আজকে সন্ধ্যাবেলা আরতি দেখব, করে এই ভিডিওটা শেষ করব। একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, উত্তরটা আমিই দেবো ভিডিওতে। সেটা হচ্ছে, আমি আশি ঘাট থেকে উঠলাম আর এই নমো ঘাট পর্যন্ত কতগুলো ঘাট আছে? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রাজঘাট পর্যন্ত, আশি ঘাট থেকে রাজঘাট পর্যন্ত মোটামুটি 84টা ঘাট আছে। আর তারপরে ওখান থেকে নমো ঘাট পর্যন্ত ওই ভাই আমাকে বললো যে আরো কিছু নতুন ঘাট গজিয়ে গেছে, সেগুলো নাম দেওয়া হয়েছে আলাদা, সেইগুলো হিসাবের মধ্যে আমরা ধরছি না। কিন্তু রাজঘাট পর্যন্ত মোটামুটি 84টা ঘাট আছে। বাপরে বাপ। আর এটা বলে রাখি, আশি ঘাট থেকে নমো ঘাট পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 9 কিলোমিটার। জলের স্রোতটা একদম ঠিকঠাক আছে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাদের প্রায় এখনো 24 মিনিট হয়ে গেছে। দেখুন, আমাদের প্রায় 24 মিনিট মতন হয়ে গেছে। 7টা নাগাদ ছেড়েছিল। দারুণ ফ্রেম আসতো যদি আমরা একটু কাছে থাকতাম আর ওপর দিয়ে ব্রিজ দিয়ে ট্রেন পাস করতো। দেখুন, আমি দূরে দেখতে পাচ্ছি এখান থেকে ট্রেন পাস করছে। একবার আপনাদের দেখাই, এই দেখুন। ওহ, টপ নচ, একদম টপ নচ ফ্রেম, এটা টপ ক্লাস রাদার। কি দুর্দান্ত লাগছে বলুন তো। ও গণেশঘাট অতিক্রম করছি, আর যা দেখতে পাচ্ছিস এখানে মানুষ সকাল সকাল শরীর চর্চা করছে, আর সেটা আবার ভিডিও রেকর্ডিং হচ্ছে। এখন দেখতে পাচ্ছি ভোসলে ঘাট। ওয়েদার ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস ওয়েদার। এটা গঙ্গা মহল ঘাট, সংখাতা ঘাট, সিন্ধিয়া ঘাট। প্রায় 1 ঘন্টা আমরা নৌকাতে ভ্রমণ করার পর অবশেষে আমি মীরঘাটে নেমে যাচ্ছি। যদিও এই বোটটা কিন্তু 80 ঘাটে পর্যন্ত যাবে। যারা 80 ঘাটে নামতে যাবেন তারা কিন্তু ওই 100 টাকাতেই 80 ঘাটে পৌঁছাবেন। তারপর আর 1 ঘন্টা মতন বোটে ঘোরানোর পর আমাকে মীরঘাটে ছেড়ে দিল। তার কারণ আমার হোটেলটাও কাছাকাছি এই মীরঘাটে, আর সামনে হচ্ছে 2 নম্বর গেট মন্দিরের। এবার যেটা করবো, আমরা ভগবানের দর্শন করব। মন্দিরে যাই, 8টা বেজে গেল, দেরি হয়ে গেল। যখন আমি মন্দির যাওয়ার প্রস্তুতি নিয়ে নিই, তখন হঠাৎ মনে পড়ল আমাদের যে হোটেল ওনার ছিলেন তার একটি কথা। তিনি আমাকে বলেছিলেন কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার আগে কাল ভৈরব মন্দির দর্শন করার। তার কারণ তিনি হলেন কাশীর রক্ষাকর্তা। অতএব আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাগপত্র হোটেলে রেখে শুধু মোবাইল ফোন নিয়ে রওনা দিই কাল ভৈরব মন্দিরের দিকে। যাওয়ার পথে আমি একটা পায়ে টানা রিক্সা নিয়ে নিই, যার ভাড়া পড়েছিল 80 টাকা। দর্শন করে ফিরলাম কাল ভৈরব মন্দিরে। যেটা বলা সেটা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিন্তু বাড়ছে। যত 12টার দিকে যাবে তত ভিড় অত বাড়বে। আর যেটা বললাম, মন্দির ওপেন হয় 4টের সময়, 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার 2-3 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে, আবার 3টের সময় মন্দির ওপেন হয়। আর রাত মোটামুটি 9টা-10টা পর্যন্ত মন্দির তো খোলাই থাকে। আর মন্দিরের ভেতরে কিন্তু জুতো খোলার কোনো বা জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। আপনাকে বাইরে কোনো স্টলেই জুতো রাখতে হবে। সেখান থেকে পূজার সামগ্রী নিয়ে আপনি ফ্রিতেই জুতো রাখতে পারবেন। আর জুতো রাখবেন একদম চেষ্টা করবেন যেখানে মন্দিরের দোয়ার না ওই কাছাকাছি রাখার, কেননা লাইনটা আরও আপনার ওইদিকে এক্সটেন্ড করছে। তারপর আপনাকে ইউটার্ন নিয়ে আবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আরেকটা জিনিস, এক্সিট গেট কিন্তু পেছন দিক দিয়ে ঘুরে আসতে হবে। এই দিক দিয়ে আসছে, দেখুন এক্সিট গেট এটা। ফলে সেই আপনাকে হাঁটতেই হবে অনেকটা, যদিও গলিটা পরিষ্কার পরিচ্ছন্ন। মূল মন্দিরে কাল ভৈরবের মূর্তি আছে, তার আসার আগে রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে বা মন্দির আছে, সেটা আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন। কিন্তু মূল মন্দিরে বা কাল ভৈরবের মন্দিরে ফটোগ্রাফি পুরোপুরি মূল গেটের
জায়গায় চলে এসেছি। এখান থেকে একটা ই রিক্সা ধরবো, ধরে আমি চলে যাব আমাদের 4 নম্বর গেটের কাছে। বেজে গেছে, এখানে নো এন্ট্রি লেগে গেছে, তাই জন্য আপনার ব্যাটারি চালিত গাড়ি বা অটো রিক্সা 500 থেকে 600 মিটার আগে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। খেয়াল রাখবে টাইমটা, 9টার পর কিন্তু নো এন্ট্রি। ভিড় জাস্ট দেখুন। তাই জন্য আমি পায়টানা রিক্সা আবারও নিয়ে নিয়েছি, ওই 80 টাকা। এখান থেকে মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার মতো। উনি 100 থেকে 150 মিটার আগে নামিয়ে দিল। রাস্তাটা কিছুটা এরকম। আমি 2 নম্বর গেট দিয়ে আমি 4 নম্বর গেটের দিকেই যাচ্ছি, দেখা যাক। আমি এখান থেকে সুগম দর্শনের একটা টিকিট নিয়ে নিয়েছি 300 টাকা দিয়ে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গে আমি হাজির, শ্রী কাশী বিশ্বনাথ ধাম। দেখুন, এই হচ্ছে 4 নম্বর গেট। আমি 300 টাকা দিয়ে সুগম দর্শনের টিকিট কেটেছিলাম, যার মধ্যে ইনক্লুড ছিল প্রসাদ। কিন্তু আমি তাড়াহুড়োর জন্য ভুলে যাই প্রসাদ দিতে। সুগম দর্শনের টিকিট আপনি এখান থেকেও কিনতে পারবেন। দেখুন, এই বাইরে এই লাইন, ভেতরে আরও বড় লাইন। আমি সুগম দর্শনের জন্য টিকিট কেটেছি 300 টাকা দিয়ে। আমার মনে হয় ঠিক করেছিলাম। দেখুন, বিভিন্ন প্রসাদের স্টল বা লাড্ডুর স্টল আছে। এখান থেকে আপনি পুজো সামগ্রী নিতে পারেন, কোনো অসুবিধা। বাইরে থেকে নিতে হবে এরকম কোনো কথা না। আমি যদিও বাইরে থেকে নিয়ে নিয়েছি, তার কারণ আমি একটা পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, সেটাকে নিয়ে ভেতরে প্রবেশ করতে দেবে না। মোবাইল জুতো তো ভেতরে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু পাওয়ার ব্যাংক কিন্তু একদমই ক্যারি করতে পারবেন না, সেটা আপনাকে বাইরে রেখে আসতে হবে। তাই জন্য বাধ্য হয়ে পুজো সামগ্রী আমাকে নিতে হবে বাইরে থেকে। আমি দেখছি যদি এখান থেকে কোনো প্রসাদ পাওয়া যায় তাহলে নিয়ে যাও বাড়ির জন্য। ভগবানের দর্শন খুব ভালোভাবে করছি। আমি স্পর্শ দর্শন করিনি সেরকম হলে আমি সকালবেলা লাইন নিতাম 4:30 থেকে 5:30 পর্যন্ত স্পর্শ দর্শন হয়। কিন্তু আমি দেখলাম, আমার মনে হয় কিছু অর্থের বিনিময় হয়তো স্পর্শ দর্শন দেখলাম এখনও হচ্ছে। এখন ধরুন প্রায় 10টা মতন বাজে, 10টা 15 বাজে, তো স্পর্শ দর্শন এখনও হচ্ছে। জানি না এটা কী নিয়ম। আর যেটা বলা সেটা হচ্ছে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, আপনি এখান থেকে প্রসাদ কিনতে পারেন, 200 গ্রাম, 100 গ্রাম ইত্যাদি। 200 গ্রামের দাম হচ্ছে 200 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা। 400 গ্রাম, 200 গ্রাম আর 100 গ্রাম, 400 গ্রামের দাম নিল 200 টাকা। কাশী বিশ্বনাথ ধাম ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিব স্বয়ং বিরাজমান। তাই হিন্দুদের কাছে এর এক আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। বিশ্বাস আছে কাশী বিশ্বনাথ দর্শন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি বা মোক্ষ লাভ হয়। অনেকেই জীবনে একবার হলেও এখানে এসে প্রার্থনা করতে চান। বর্তমান মন্দির কাঠামো 1780 সালে মারাঠা রানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। পরবর্তীতে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং মন্দিরের শিখরে সোনা দান করেন, তাই এর সোনালী চূড়া বিশেষভাবে পরিচিত। 2021 সালে উদ্বোধন হওয়া করিডর প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ অনেক বড় ও সুসংগঠিত হয়েছে। এখন গঙ্গা ঘাট থেকে সরাসরি প্রশস্ত পথে মন্দিরে যাওয়া যায়। ভক্তদের জন্য বসার জায়গা, পরিষ্কার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। মঙ্গল আরতি, মধ্যাহ্নভোগ আর সন্ধ্যা আরতি বিশেষ আকর্ষণ। আপনি এখানে অনলাইনে বা অফলাইনে দুভাবেই দর্শন বুকিং করতে পারবেন। অনেকক্ষণ ধরে করিডোরে ঘোরার পর আমি 1 নম্বর গেটের দিকে যে করিডোর আছে সেখান থেকে একটুখানি এগিয়ে এলেই দেখুন এখানে একটা মার্ক করা আছে অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য। চলুন একটু অন্নপূর্ণা মন্দিরে দর্শন করে আসি মাকে। একজন দাদা আমাকে বলছিলেন এখানে যে কাশী হচ্ছে সে এমন জায়গা যেখানে মহাদেব বিশ্বনাথ রূপে এবং দেবী দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিত হন। তো আপনারা যখন কাশী বিশ্বনাথ টেম্পেলে আসবেন, অন্নপূর্ণা মন্দির তো অবশ্যই দর্শন করতে হবে। বাবাকে দর্শন করলাম, মাকে দর্শন না করলে হয়? আমি অন্নপূর্ণা মন্দির দর্শন করলাম, মাকে দর্শন করলাম, খুব ভালো দর্শন হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই 12:15 থেকে 12টা বাজে, 10 থেকে 12:30 এই টাইমে আসবে না, মন্দির কিন্তু বন্ধ থাকে। একটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে মন্দিরে জুতো রাখার সেরকম কোনো ব্যবস্থা নেই। তো আপনাকে পুজোর ডালা কিনতেই হবে, তারপর আপনি জুতো বাইরে রাখতে পারবেন। এরকম দোকানও খুব একটা নেই, 2-1টা দোকান আছে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
মন্দির খুব একটা বড় না, মন্দির ছোট। মন্দিরের মধ্যে বিনামূল্যে সারা বছর আপনি ভোগ প্রসাদ পাবেন, আর সেটা একটা নির্দিষ্ট টাইম আছে। প্রসাদের যে টাইমিংটা সেটা জাস্ট আপনাদের তুলে ধরলাম। দেখুন এই যে প্রসাদের টাইমিংটা দেখুন, ব্রেকফাস্টের টাইম, এই ফ্রি মিল, প্রসাদ কখন দেওয়া হয়, নারায়ণ সেবা ইত্যাদি। ফ্রি মিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। স্কিম 2 নম্বর দেখুন, এইটা হচ্ছে এখানে ব্রেকফাস্ট বা যেটা ফ্রি মিল দেওয়া হয় তার টাইমিংটা দিয়ে তুলে রাখবেন। এইটাই মেন রাখবেন, ব্রেকফাস্টটা সকাল 7টা থেকে সকাল 10, 10:30, আর ফ্রি মিল সকাল 11টা থেকে বিকেল 5টা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। ইচ্ছা আছে রাম ভান্ডার যে আছে কচুরি তৈরি করে, সেখানে কচুরি খাবো। যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের কাছে আপনি একটা কাজ করুন, জুতো ছাড়বেন না যদি পুজো না দিতে চান। এটা আমার মতামত। এইখানে যখন পুজো দিতে আসবেন কাশী বিশ্বনাথ মন্দিরে, এখানে জুতো ছেড়ে যাবেন, বাইরে যে জুতো রাখার জায়গা আছে সেখানে রেখে যাবেন, সেখান থেকেই আপনার এই পুজো ডালি নিয়ে পুজো দিয়ে রাখবেন, সেটা বেটার হবে। তাহলে ওখানে শুধু দর্শনই হয়ে যাবে। অবশ্যই সেটা 1 নম্বর গেট দিয়ে করবেন, মানে গঙ্গার দিক দিয়ে যে 1 নম্বর গেটটা ছিল সেখান দিয়ে প্রবেশ করবেন, তাহলে ব্যাপারটা সোজা হবে না। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর আপনাকে বাইরের দিক দিয়ে অনেকটা ঘুরে কিন্তু অন্নপূর্ণা মন্দিরে আসতে হবে, যেটা আমার মনে হয়। আর যদি দুর্গা মন্দিরে পুজো দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, ওই 150 টাকার একটা পূজা সামগ্রী নিয়ে নেবেন, ওখানে জুতো রাখতে পারবেন। আমি এখনও 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। যেটা বলার আমার, এখানে আসলে সকাল সকাল আসবেন, তার কারণটাই বলছি। এই রাস্তার যে বিভৎস জ্যাম আর এই বাইকের আওয়াজ জাস্ট কান ঝালাপালা হয়ে যাবে। ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে খুব অসুবিধা হবে। আপনারা সকাল সকাল আসবেন, খুব সকাল সকাল। একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনি যদি গদুলিয়া চকের কাছে দাঁড়ান, যদি কাউ হাঁটা চলার কোনো অসুবিধা আছে সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। নির্দিষ্ট অর্থের বিনিময় ওরা এই মন্দিরের গেটের কাছে দিয়ে আসেন। যেমন একজন দাদাকে আমি জিজ্ঞেস করলাম, সে বলো 200 টাকা লাগে একদম গদুলিয়া চকের মুখ থেকে এই 4 নম্বর গেটের কাছে নিয়ে আসতে। আর এবার ডিস্টেন্সের উপর নির্ভর করে এই মূল্যটা। সেদিনের ব্রেকফাস্ট ছিল না, প্রায় লাঞ্চের কাছেই চলে গিয়েছিল সময়। তবুও মনে ইচ্ছা ছিল রাম ভান্ডারের কচুরি খাবো। সেই মতন পৌঁছে গেছিলাম রাম ভান্ডারে। সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতন। আমি এখানকার কচুরি খেলাম, আমার এমন কিছু আহমরি লাগলো না। আসলে করে আমাদের বাঙালিদের সঙ্গে বোধ হয় কচুরির যে লুচিটা সেটা আটার সঙ্গে ঠিক যায় না, ময়দা দিয়ে হলে সেটা বেশি ভালো লাগে। অনেকে বলবেন শারীরিকভাবে ভালো না ময়দা খাওয়া ইত্যাদি, সেটা আমি জানি না, আমি টেস্ট ওয়াইজ বলছি। জিলিপিটা ঠিকঠাক ছিল, 60 টাকা দাম নিয়েছিল 4 পিস কচুরি আর 4 পিস জিলিপি ছিল। ঠিক আছে জিলিপিটা, কিন্তু আমার এমন কিছু আহমরি লাগলো না। ওনাদের আরও মিষ্টি আছে, রসগোল্লা বা কমলাভোগ ইত্যাদি আছে, সেগুলো আমি ট্রাই করিনি। আর এর এক্স্যাক্ট লোকেশনটা একটু বলে দিই। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই কচুরি দোকানটা। ভিড় কিন্তু বিশাল বিশাল ভিড়, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমার দর্শন করার পর আমি এখানে ব্রেকফাস্ট করলাম ঠিকঠাক। আচ্ছা, কাশিতে এসে এটা নতুন ধরনের খাবার দেখতে পেলাম। इसको क्या बोलता है? इसको मलैया बोलता है। 10 টাকা দাম, এটা খেয়ে দেখি। দারুণ খেলাম। কচুরি খাওয়ার পর এইটা দুর্দান্ত লাগলো। আমি খেলাম হচ্ছে মা অন্নপূর্ণা শিব রুদ্রাক্ষ পূজান ভান্ডার, এখানে দাদার এই বিক্রি হচ্ছে। এটা বেশ ভালো, দারুণ। আর আরো ভালো লোকেশন বললে এখানে দেখুন সাপুরি মল আছে, তার ঠিক বিপরীতেই হচ্ছে এই দাদার দোকান। ঘড়িতে বাজে 3:20। আমি আমার হোটেলে রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে আরো 2-3টে জায়গা দেখানোর বাকি আছে। আমি আমার লাগেজটা নিয়ে নিয়েছি। হোটেল দারুণ, মানে খুব ভালো, মানে এনাদের ব্যবহারে আমি আপ্লুত, সত্যি কথা বলছি। মানে যা গাইড করেছেন ওনারা, আর ওনার যে আছেন সে তো দারুণ। আমার এই হোটেল সম্বন্ধে আমার অভিজ্ঞতা 5 স্টার, কোনো কথা হবে না। পজিশন ওয়াইজ দারুণ। আপনাকে এই গলির ভেতর দেখলে এরকম হবে না যে আমি গলির ভেতরে আছি বলে, কিন্তু এই অলিগলি দিয়ে 150-200 মিটারের রেডিয়াসের মধ্যে বেশ ভালো ভালো জায়গায় পৌঁছানো যাবে। সবচেয়ে বড় কথা, কাশী বিশ্বনাথ যে ধাম আছে মন্দির, তার খুব কাছেই এই হোটেল। এখন আমার যাওয়ার কথা হচ্ছে বিশালাক্ষী মন্দির। এটা একটা অন্যতম শক্তিপীঠ, যেটা বলছে 2 নম্বর যে গেট আছে বিশ্বনাথ ধামের, আমাদের যে 2 নম্বর গেট আছে তার কাছেই হচ্ছে বিশালাক্ষী মন্দির। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো এই যে অলিগলি দিয়ে যাবেন তখন অনেকের মনে হতে পারে যে সিকিউরিটি কিরকম।
এখানে সিকিউরিটি কিন্তু বেশ টাইট, মানে অলি গলিতেও কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের বিভিন্ন পুলিশ চৌকি দিচ্ছে বা তারা বিভিন্ন পহরা দিচ্ছে। আর যেহেতু আমাদের হোটেলটা এই মন্দিরের 2 নম্বর গেটের খুব কাছাকাছি অবস্থিত, মানে এখানে সিকিউরিটি কিন্তু খুব টাইট। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি 108 শক্তিপীঠ কাশী বিশালাক্ষী দেবী মন্দিরের কাছে। চলুন যাওয়া যাক। ভেতরে কিন্তু ক্যামেরা বা ফটোগ্রাফি একদমই অ্যালাউ না, ফলে বন্ধ করে দিচ্ছি আমি। মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে 5টা এবং রাত্রি 10:30 পর্যন্ত। এর মধ্যবর্তী দুপুরবেলা 45 মিনিটের জন্য মন্দির বন্ধ থাকে, তার কারণ দেবীকে তখন ভোগ দেওয়া হয়। মন্দিরের দেবী পার্বতীকে বিশালাক্ষী রূপে পুজো করা হয়। মন্দিরের মূল জায়গায় দেবীর মূর্তি আছে। মন্দিরের চারদিকে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের মূর্তি আছে। ভেতরে আরেকটি মন্দির আছে, সেখানে মহাদেব পূজিত হচ্ছেন, আর সামনে রাখা আছে নন্দী মহারাজ। এই অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। আমি কিন্তু এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞেস করে করেই যাচ্ছি, গুগল ম্যাপ একদম ওপেন করছি না। বিশালাক্ষী মন্দির থেকে আমি এখন মণিকর্ণিকা ঘাট যাব, আর হাঁটতে হাঁটতে সেই করিডোরের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর গেট। দারুণ লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে। এই মণিকর্ণিকা ঘাট বারাণসীর সবচেয়ে প্রাচীন এবং পবিত্র ও গভীর তাৎপর্যপূর্ণ ঘাট। এখানে মৃত্যু মানে শেষ নয়, বরং মোক্ষের দ্বার খুলে যাওয়া বলে সবাই বিশ্বাস করে। আচ্ছা, এই নামের উৎপত্তি কিভাবে এলো? পুরাণ মতে ভগবান শিব ও দেবী পার্বতীর সঙ্গে এই ঘাটের নাম জড়িয়ে রয়েছে। বলা হয় পার্বতীর কানের মণি এখানে পড়ে যায়, তাই নাম মণিকর্ণিকা। আর মোক্ষের বিশ্বাস কিভাবে এলো সেটা যদি একবার আপনাদের বলি। হিন্দু বিশ্বাস অনুযায়ী মণিকর্ণিকা ঘাটে দাহ হলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। শিব নিজে কানে তারক মন্ত্র উচ্চারণ করেন, এমনই বিশ্বাস করেন সবাই। এই ঘাটে আগুন কখনোই নেবে না। 24 ঘন্টা আগুন জ্বলে, দিন হোক রাত অথবা শীত গ্রীষ্ম বর্ষা, যে কোনো সময় এখানে আগুন কখনো নেবে না। মণিকর্ণিকা ঘাটের পাশে এই মণিকর্ণিকা কুণ্ড রয়েছে। বিশ্বাস করা হয় এখানকার জল খুবই পবিত্র, দাহের আগে এই জল ব্যবহার করা হয়। মণিকর্ণিকা ঘাটে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বিভিন্ন স্থানে পিণ্ডদানেরও ব্যবস্থা রয়েছে। মণিকর্ণিকা ঘাট দর্শন করার পর আমি রওনা দিয়েছিলাম গধুরিয়া চকের দিকে। তার কারণ সেদিন লাঞ্চ স্কিপ করলেও খিদে আমার বেশ ভালোই পেয়েছিল, তাই সেদিন খিদে মিটিয়েছিলাম বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডারে গিয়ে। আমি এখন আছি কাশী চাট ভান্ডারে। নিয়েছি টমেটো চাট, 50 না 60 টাকা দাম। আমি 2-4 জনকে জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো, আর তারা বললো এইটা খেয়ে দেখুন ভালো হবে। দারুণ, ট্রিমেন্ডাস রাদার। টমেটোর হালকা টকটক ভাব আছে, মিষ্টি মিষ্টি ভাব আছে, ধনে পাতার একটা গন্ধ পাচ্ছি, আর এই ছোট ছোট করে পেঁয়াজ দেওয়া আছে, দুর্দান্ত খেতে। আর নিচে গ্রেভিটা যতটা তুলছি নিচেটা ততটাই ঠিক। আর এই চারটার বেস হচ্ছে আলুটা এতটা সেদ্ধ করেছে দেখুন, পুরো নিচে ঠকঠকে গ্রেভি আলুর একটা। ফলে আলু যারা ভালোবাসেন না তাদের জন্য নয়, যেমন আমার বুম বুমেরও ভালো নাও লাগতে পারে। খুব একটা ঝাল না, ঝাল টেস্ট অনুযায়ী টপ ক্লাস, একদম টপ ক্লাস। আরেকটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে এত ভিড়, দেখুন প্রচন্ড ভিড়, সার্ভিস কিন্তু দারুণ, মানে ফটাফট মানে অর্ডার দিয়ে দিচ্ছেন। আর যারা স্টাফ আছে তাদের রেসপন্স একদম টপ নচ, মানে কেউ ফাঁকা বসে রাখতে পারে না, তারা নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করছে কি দরকার কি চাই। দারুণ, এই ব্যাপারটা দারুণ লাগলো কিন্তু। আর তারপরে চাই একটা জিনিস আমি আপনাদের বলে দিই, আমি অনেকক্ষণ পর অনুভব করলাম, সেটা হচ্ছে একটা ঘিয়ের স্বাদ পাচ্ছি, একটা ঘিয়ের ঘ্রাণ পাচ্ছি, বেশ ভালো লাগছে ওটা। আর এর থেকেই বোঝা যায় আমি খুব একটা ভালো ফুড ব্লগার নই, তাই নাকি? আমি যে সেকেন্ড চাটটা নিয়েছি সেটা হচ্ছে আলু টিক্কি চাট। সেটা এরকম কিছুটা, একটা আলুর টিক্কি রয়েছে, ওপর দিকে মটর দেওয়া রয়েছে, মূলো দিয়েছে। এখানে মূলো খাওয়াটা স্বাভাবিক ব্যাপার, স্যালাড হিসেবে মূলোও খায়। ধনে পাতার একটা চাটনি দেখতে পাচ্ছি, আরও অনেক রকম চাটনি আছে, টক দই আছে, ধনে পাতাও আছে, আর কি আছে খেয়ে আমাকে বুঝতে হবে। জাস্ট আমি একজনের রেকমেন্ডেশন দিলাম, তাই জন্য একটা অর্ডার করেছি, আর কিছু না। আগে একটু গ্রেভিটা খেয়ে দেখি।
ঠিক আছে, টিকিটা খেয়ে দেখি। টপ নচ। এখানে যেটা গেমটা আমার মনে হচ্ছে টিক্কির উপরে যে বেসটা আছে না, সেটা বেশ ক্রাঞ্চি, বেশ ভালো লাগছে। আর ওই টিক্কির সঙ্গে এখানে এত কিছু দেওয়া রয়েছে, টক দই, আরও কিসব মশলা দেওয়া রয়েছে, টক টক ভাব আসছে, হয়তো কোনো তেঁতুলের চাটনিও দেওয়া রয়েছে। সেটা জাস্ট মিশে গিয়ে মুখের মধ্যে যখন পড়ছে, জাস্ট ম্যাজিক্যাল। আর তবে আমার মনে হচ্ছে আমার সঙ্গে আরও একজন দুজন থাকলে খুব ভালো হতো, তার কারণ এই এতটা খাওয়া আমার পক্ষে বেশ চাপের। তারপরে রাত্রিবেলা আমার ট্রেন আছে, আমি বাড়ি চলে যাবো। তারপর আমি দশাশ্বমেধ ঘাট যাবো, সেখানে আরতি দেখবো, দেখে এই ব্লগটা শেষ করে দেবো। 5টা বাজে আমি জাস্ট হাসির চানপান্ডা থেকে বেরোলাম। আমার অভিজ্ঞতা বেশ ভালো। বিশেষ করে এদের স্টাফদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। এত ভিড়, এত শোরগোল, প্রচণ্ড ডিমান্ড, তার সত্ত্বেও আমি বলবো এনারা কোনো অ্যারোগেন্ট নয়, কোনো রকম রুট ব্যবহার নয়, কোনো রকম নয়। কাশি চাটে খাওয়ার অভিজ্ঞতা আমার কিন্তু টপ ক্লাস লেগেছে। আপনাদের কেমন লেগেছে যদি কোনোদিন খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আমি এখান থেকে চলে যাব দশাশ্বমেধ ঘাটে। এখন বাজে 5টা নয়, যেতে যেতে 8 ঘন্টা তো লাগবে। এখানে যা ভিড় দেখতে পাচ্ছি, একটা নৌকো নিয়েছি এই ঘাটে এসে এই ফ্রন্ট ভিউটা নেওয়ার জন্য। জাস্ট যাতা চাইছে, ফরেনার্সের থেকে বললো 300 টাকা, আমি জিজ্ঞেস করলাম 200 টাকা, তারপর অনেক কিছু এদিক ওদিক করে আমি 100 টাকা দিয়েছি। তো আমি এই জায়গাটা বসেছি, আর এই জায়গাটাও রেখেছি, দুটো জায়গাটা মধ্যিখানটা। 6টা বাজে প্রায়, 6:30টায় শুরু হবে আরতি। এই পর্বে ভিডিও শুরু করেছিলাম গঙ্গা মায়ের আরতি দিয়ে, শেষও করছি আরতি দিয়ে। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি বারাণসীর সবচেয়ে বিখ্যাত আচারগুলোর একটি। প্রতিদিন সন্ধ্যায় সূর্য ডোবার পরই শুরু হয় এই আয়োজন। বিশ্বাস করা হয় এখানে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। আরতির সময় একসাথে কয়েকজন পুরোহিত গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন। ধূপ, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর বড় বড় প্রদীপ হাতে ছন্দময় ভঙ্গিতে আরতি করে থাকেন। পুরো পরিবেশ যেন আলো আর মন্ত্রে ভরে ওঠে। সাধারণত আরতি শুরু হয় সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। ঋতুভেদে এই সময় একটু বদলায়। ভালো জায়গা পেতে হলে অন্তত 1 ঘন্টা আগে এখানে পৌঁছানো ভালো। ঘাটে বসে কাছ থেকে দেখা যায়, আর চাইলে নৌকা থেকেও আপনি উপভোগ করতে পারেন। দশাশ্বমেধ ঘাটের এই আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বারাণসীর আত্মা, যেখানে বিশ্বাস, সঙ্গীত আর আলো একসাথে মিলেমিশে একাকার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।